আমরা হচ্ছে যে আজকে পাঠ্য বইয়ে যে ধারাবাহিকভাবে যে মূল লাইনগুলো একটু দাগিয়ে দেওয়া, বিশেষ করে এমসিকিউ লাইন আর কি। তো সেগুলাই সে ধারাবাহিকভাবে আমরা আজকে সর্বশেষ কাজটা একটু দেখানোর চেষ্টা করব। আজকে আমি চেষ্টা করব প্রায় শেষ পর্যন্ত একটু দেখিয়ে দেওয়ার, কারণ এটা নিয়ে আর ক্লাস না দেওয়ার চেষ্টা করি। তো ইতিমধ্যে আমরা প্রায় 480 পেজ পর্যন্ত আসছি। তো সেখানে আমরা আজকে আলোচনা করব দ্রবণের পিএস বা পিএস স্কেল নিয়ে। 1909 সালে বা 9 খ্রিস্টাব্দে ড্যানিশ প্রাণ রসায়নবিদ সোরেনসেন অম্ল ও ক্ষারের জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন এবং হাইড্রোক্সিড প্লাস মাইনাস আয়নের ঘনমাত্রা প্রকাশের জন্য পিএস স্কেল নামক একটি নতুন আবিষ্কার করেন। অর্থাৎ এটার মাধ্যমে যে শুধুমাত্র পিএস প্রকাশ করবে এমন না, পিওএস দুইটাই আসলে রিপ্রেজেন্ট করবে। তো পিএইচের সংখ্যাটা আসলে কি আমরা জানি কিন্তু যে আসলে হাইড্রোজেন আয়ন বা হচ্ছে যে হাইড্রোনিয়াম আয়ন দুইটা যে কোনো একটা, দুইটাই কিন্তু একই জিনিস বোঝায়। দুইটার যে কোনো একটা এর মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে বা ঋণাত্মক 10 বেস লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলে। এই যে এখানে লগ লিখছে না, এটাই 10 বেস আর কি। তো এই যে পিএইচ ইকুয়াল লিখে দিয়েছে, বা এটাকে এভাবে লেখা যায় যে অ্যান্টিলগ, এভাবে না দিয়ে এটাকে অ্যান্টিলগ অফ পিএস করলে আমরা 10 টু দি পাওয়ার পিএসের মাইনাস পিএসের মান বা পিওএসের মান এভাবে বের করে আনতে পারি। তো এখানেও সেটা দেখিয়েছে। আমরা পিএইচ স্কেল দেখতে পাচ্ছি, সেখানে আমি কিছু দাগ দিয়ে রাখছি। এই জায়গাটা অনেকে পড়ে না, বাট এটা এসএসসির জন্য অতটা না হলেও এডমিশনের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর এসএসসি তো সাম অফ টাইম এটা এখন দেখা যাচ্ছে দিচ্ছে। এটার মানেটা কি যে আসলে আমাদের এখানে কিন্তু যে সাধারণ বস্তুর পিএসের মান এবং পিএসের পরিসরটা দেওয়া হলো। যেমন আমি যদি বলি যে আমার হাউস ভোল্টেজে আমরা অ্যামোনিয়া ব্যবহার করি, সেটা হচ্ছে যে আমার 11.9 আর কি। এটার পিএসটা কত? 11.9। এই অ্যামোনিয়ার হাউস ভোল্টেজ যে অ্যামোনিয়াম ব্যবহার করি সেটা হচ্ছে 11.9 মিল্ক অফ ম্যাগনেশিয়া। এটা পরীক্ষায় বেশি আসে এবং এটার পিএসটা হচ্ছে 10.5। ঠিক আছে। এরপরে হচ্ছে যে বেকিং সোডা দেখতে পারো, সেটা হচ্ছে যে 8.5 হবে। হিউম্যান ব্লাড সেটা আমরা কত জানি, এটা হচ্ছে যে 7.35 থেকে 7.45 বা 7 অ্যাভারেজ বললে 7.4। পিওর ওয়াটারের হচ্ছে 7, সেটা আমরা জানি। মিল্কের হচ্ছে কত? 6.4। ব্ল্যাক কফি খুবই খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেল কোশ্চেনে অনেক দেখা যায়, ইতিমধ্যে দিচ্ছে এটা। এটা হচ্ছে ব্ল্যাক টি, এর পিএস হচ্ছে 5। এবং বাকিগুলো না দেখলেও সর্বশেষ হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে ঘনমাত্রা বা পিএস সেটা হচ্ছে যে 1। তো এই ছিল পিএস দেখানোর যে থিমগুলো সেগুলো। তো চেষ্টা করবে এগুলো একটু মনে রাখার। এরপরে আর অবশ্যই রিডিং তো পড়তেই হবে, এটার বিকল্প নাই। অনুধাবনমূলক প্রশ্ন বা ম্যাথ থেকে এমসিকিউর প্রশ্ন আনসার দেওয়ার জন্য অবশ্যই পড়তেই হবে। কোনো দ্রবণের পিএস যখন 7 হবে তখন সেটা নিরপেক্ষ দ্রবণ, যখন সেটা হবে যে 7 থেকে ছোট তখন সেটা অম্লীয়, এবং বড় হলে সেটা ক্ষারীয় দ্রবণ, সেটা আমরা ইতিমধ্যে জানি। এবং এখানে আরও কিছু কথা বলছে যে দ্রবণের মোলার ঘনমাত্রা বৃদ্ধি পেলে, মোলার ঘনমাত্রা যদি বৃদ্ধি পায় পিএসের মানটা হ্রাস পায়, এবং মোলার ঘনমাত্রা হ্রাস পেলে পিএসের মানটা বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। বিশুদ্ধ পানিতে বা জলীয় দ্রবণে পিএস বা পিওএস দুটো যোগ করলে পানির আয়নিক গুণফল তৈরি হয় বা পিকেডব্লিউ 25 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা রুম টেম্পারেচার বলে থাকি। রুম টেম্পারেচারে বিশুদ্ধ পানি বা জলীয় দ্রবণে এই দুটার যোগফল হবে কত? 14। ঠিক আছে, সেটা এই দুটার কথা সেমই, বাট 25 ডিগ্রি তাপমাত্রার জন্য সেটা দিয়ে দিয়েছে। আমি 0 ডিগ্রি, 10 ডিগ্রি, 25 ডিগ্রি বা 100 ডিগ্রি তিনটার জন্য কোনো এক জায়গায় শিখে রাখতে বলেছিলাম, যেটা পরে কাজে দিবে আর কি। এরপর আসো, এখানে এই যে ছোটোখাটো কিছু ম্যাথ দেখতে পাচ্ছ, আমি এগুলো এখন এখানে আলোচনাই করব না, জাস্ট এগুলো দাগে রাখছি। আমি এটা ম্যাথ করিয়েছি সরাসরি, যখন থিওরিতে পড়িয়েছি বা ম্যাথের জন্য যখন 4 ভাষা ক্লাস আমি দিয়েছি সেখানেও আলোচনা করার চেষ্টা করেছি। তো সেখানে যেমন এটার ঘনমাত্রা কত, হাইড্রোক্লোরিক অ্যাসিডের এখানে ঘনমাত্রা কত, এখানে কত, এখানে কত, 3 জায়গায় 3 রকমভাবে এটা বের করার চেষ্টা করছে। অথবা এই যে এখানে পিএসটা কত, এখানে এর ঘনমাত্রার সাথে 2 দিয়ে গুণ দিতে হবে, কেন দিতে হবে সেটাও আমি আলোচনা করেছি। তো সেই জায়গাগুলো একটু থিওরি যদি দেখে থাকো অবশ্যই এগুলো ক্লিয়ারই থাকবে। আর তাছাড়া এখানে সলিউশন তো দেওয়াই আছে, আশা করি এগুলো করতে পারবা। অর্থাৎ যেগুলো ছোটো ছোটো এমসিকিউ
বা সিকিউর জন্য যে ম্যাথগুলো করিয়েছি সিকিউরে, যেমন এখানেও বেশ কয়েকটা আছে, এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আর এই এমসিকিউগুলো দেখো, এমসিকিউ প্র্যাকটিস করতেও দেখো 24টা হয়ে গেছে, বই 24টা এমসিকিউ প্র্যাকটিস হয়ে গেছে যদি করতে থাকো। কিন্তু যদি মনে হতো যে না আমি পুরো বইটা আগে দাগাই বা শেষ করি তারপরে সে এই 40টা পড়বো বা যত কয়টা আছে পড়বো, তখন এগুলো কিন্তু একটা মানে ভালো পরিমাণে 30টা 40টা এমসিকিউ শেষ করার জন্য একটু ভালো একটু সময় দরকার হতো। কিন্তু এই যে পড়ার এই পেজে আসছি সাথে সাথে এই এমসিকিউটা পড়ে চলে যাচ্ছি, তাহলে দিন শেষে আমার এই অধ্যায়টা পড়ার শেষে আমি কিন্তু বলতে পারবো আমার 40টা এমসিকিউ পড়া হয়ে গেল। তো এই কাজগুলো আসলে এই যেমন এখানে আমাকে পিএস এবং পিএস ইকুয়াল 3 এবং পিএস ইকুয়াল 6 মাত্রা দুটি দ্রবণ দেওয়া আছে, কোনটি বেশি অম্লীয় এবং কত গুণ বেশি অম্লীয় তা ব্যাখ্যা করো। এখন পিএস যেটার কম সেটাই তো বেশি অম্লীয়, এখন প্রশ্ন হচ্ছে কত গুণ বেশি অম্লীয় সেটা বলছে যে কত গুণ। তো গুণ বোঝার জন্য এই জায়গাটা আসতে হবে, সেটা নতুন কিছু। যেমন এখানে বলছে পিএস 3 মাত্রা বৈশিষ্ট্য, এটার হাইড্রোজেন প্লাস আয়ন বা হাইড্রোনিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা পিএস ইকুয়াল 6 মাত্রা এর হাইড্রোজেন ঘনমাত্রা অপেক্ষা যেটা কম, মনে রাখতে হবে এই যে পিএস 3 আর হচ্ছে পিএস 6, যদি পিএস যেটা কম বলবে সেটাকে উপরে রাখবা আর যেটা একটা পিএস বেশি বলবে সেটাকে এইভাবে নিচে রাখবা। তাহলে এখানে যদি কাটাকাটি করো তাহলে কি থাকবে, দেখো তো উপরে 10 কিউব বা 1000 হয়ে যাবে আর কি, অর্থাৎ 1000 গুণ বেশি অম্লীয়। বুঝে গেছে? তাহলে খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি যদি আবার কোশ্চেন করি যে তোমার একটা পিএস হচ্ছে কত, একটা পিএস হচ্ছে 4 আর একটা পিএস হচ্ছে 5, তাহলে কোনটি বেশি অম্লীয় এবং কত গুণ? তাহলে আমি বলছি কি একটার পিএস হচ্ছে 5 আরেকটার পিএস হচ্ছে বলছি আমি, সরি একটার 4 বলছি একটার 5 বলছি, তাহলে নিঃসন্দেহে এটা বেশি অম্লীয়। এখন কত গুণ বেশি অম্লীয় এটা বের করার প্রসেস হয়েছে 10 টু দি পাওয়ার যেটা ছোটো সেটাকে লিখবো ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার যেটা বড় সেটাকে লিখবো, কাটাকাটি করলে এখানে পাবা 10 টু দি পাওয়ার 1 অর্থাৎ 10 গুণ বেশি অম্লীয়। তো এইভাবে আসলে এটা নতুন এবং এটা পরীক্ষায় দিচ্ছে, কিন্তু যখন এমসিকিউ প্র্যাকটিস করতে যাবা যে কোনো জায়গায় চেষ্টা করবা যে এটা কি বলা হয় মেডি রসায়ন অথবা এটাকে জয়গুলির রসায়ন বই রয়েছে বা গাণিতিক অনেক বই রয়েছে বা এডমিশন টেস্টে অনেক বই আছে, সেগুলো থেকে যদি টাইপ ওয়াইজ যদি প্র্যাকটিস করো সেখানে অবশ্যই এগুলো পাবা। আর চেষ্টা করবে এমসিকিউ টাইপ ওয়াইজ প্র্যাকটিস করার জন্য। এরপর আসো লবণের আর্দ্র বিশ্লেষণ, সেখানে আমি একটা কথা লিখেছি যে ক্যাটায়নিক আর্দ্র বিশ্লেষণ কাকে বলে, এখান থেকে সেটা শিখতে পারবা। এরপরে আসো কোনো দ্রবণের পিএইচ 0 থেকে কম অথবা 14 থেকে বেশি হতে পারে না, এটা কখন প্রশ্ন করে? আমরা জানি পিএইচ এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 14 এর বেশি হবে না, এর কমও হবে না। এটা ওই যে কোনটা সঠিক না এরকম কোশ্চেন এগুলো দিয়ে দেয়। এরপরে ক্যাটায়নিক আর্দ্র বিশ্লেষণ দেখো কি সেটা এখানেও দিয়ে দিয়েছে, আমার অ্যামোনিয়াম নাইট্রেট, এরপর সিলভার নাইট্রেট, জিঙ্ক, ক্লোরাইড ইত্যাদি লবণ হচ্ছে আর্দ্র বিশ্লেষণ দ্বারা অম্লীয় দ্রবণ তৈরি করে এগুলো, ঠিক আছে? তার মানে আর্দ্রীয় বিশ্লেষণ দ্বারা কোনগুলো হচ্ছে তো অম্ল তৈরি করতেছে সেগুলো একটু দেখতে হবে। এখানে কিছু বেসিক কথা বলছে, যেমন আরও কথা বলছে যে ওটা ছিল ক্যাটায়নের, এটা হচ্ছে অ্যানায়নিক আর্দ্র বিশ্লেষণ। তাহলে অ্যানায়নিক আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে ক্ষারীয় দ্রবণ তৈরি হয়, কী তৈরি হয়? ক্ষারীয় দ্রবণ। আর ক্যাটায়নিক আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে অম্লীয় দ্রবণ তৈরি হয়, কার থেকে হয় এবং এগুলো কোনগুলো থেকে হয় এগুলো একটু শিখতে হবে। এই যে অপশানগুলো আছে এগুলো কিন্তু শিখতে হবে। এরপর আসি বাফার দ্রবণ। বাফার দ্রবণ কাকে বলে সেটা আমরা না যাই, বাফার দ্রবণ 3 প্রকার সেটা অবশ্যই মনে রাখতে হবে। বাফার দ্রবণকে প্রধানত 2 শ্রেণীতে ভাগ করছে, একটা অম্লীয় একটা ক্ষারীয়। অম্লীয় বাফার দ্রবণের এক্সাম্পল এবং ক্ষারীয় বাফার দ্রবণের এক্সাম্পল 100% তটস্থ রাখতে হবে, এগুলো এমসিকিউতে আসে। এরপরে ভাবার দ্রবণ প্রস্তুতি, এখানে 2 রকম ভাবার দ্রবণ প্রস্তুতির দেখিয়েছে, যেমন মৃদু অ্যাসিড এবং ওই অ্যাসিডের সাথে তীব্র কোনো ক্ষারের যদি আমরা বিক্রিয়া করে লবণ তৈরি করি তাহলে ওই লবণ এবং ওই মৃদু অ্যাসিডটাই হবে আসলে একটা অম্লীয় দ্রবণ। যেমন এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, আর এই দুর্বল অ্যাসিড কোনো একটা শক্তিশালী ক্ষারের সাথে বিক্রিয়া করে যে লবণটা তৈরি হয়েছে সেই লবণ হচ্ছে এটা। তাহলে লবণটা এবং ওই যে দুর্বল অ্যাসিডটা ছিল প্রথমে, এদের যে দ্রবণের মিক্সচার সেটাই হলো যে অম্লীয় বাফার দ্রবণ। এক্ষেত্রে ক্ষারের ক্ষেত্রেও সেম কথা, এটা হচ্ছে দুর্বল ক্ষার, এই দুর্বল ক্ষারটায় কোনো একটা শক্তিশালী অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এই লবণটা তৈরি করছে। এই লবণ আর এই যে দুর্বল ক্ষার এই দুইটার যে মিশ্রণ সেটাই হচ্ছে আসলে ক্ষারীয় বাফার দ্রবণ। হ্যাডারসন হ্যাসেলবার্গ সমীকরণের মাধ্যমে আমরা এই যে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করে থাকি। তাহলে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করা হয় কোন সমীকরণের মাধ্যমে? হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণের মাধ্যমে। এবং সেই সমীকরণ আমি দেখিয়েছি, সমীকরণের কোনটা দ্বারা কী বোঝে সেটাও একটু শিখে রাখতে হবে। নিচের কোনটি হ্যান্ডারসন হ্যাসেলবার্গের সমীকরণ, এরকম প্রশ্ন করা হয়ে থাকে। এবং এই যে এগুলো দেখতেই পাচ্ছ,
অজানা পিএস বাফার দ্রবণের পিএস গণনা, এটা জাস্ট একটু রিডিং পড়বা। দুর্বল অ্যাসিডিটির পিকে এর মান বাফারের ইস্ফিত পিএস থেকে ±1 পিএস ব্যবধানের মধ্যে থাকবে। অর্থাৎ আমার যে পিএসটা আমি বের করব, সেই পিএসের মানটা পিকে এর মান থেকে হালকা একটু বড় বা হালকা একটু একটু কম ছোট হবে বা একটু কম বড় হবে। এটা সূত্র দেখতে পাচ্ছি না আমরা, এই যে মূল সূত্র কই, এই যে এটা মূল সূত্র না, মানে আমার এই যে লবণ বাই অম্ল না, এটার মানটা খুবই ছোট এবং এই মানটা সর্বোচ্চ 1 এবং সর্বনিম্ন 1 আসে, হয় পজিটিভ 1 না হয় নেগেটিভ 1 আসে, ঠিক আছে, সর্বোচ্চ বা সর্বনিম্ন, মানে 0.3 0.2 -0.2 -0.5 এরকম আসে, ঠিক আছে। এই মানটাই মূল মান, ঠিক আছে। এই মানের সাথে মানে বলছে এই যে মানটা হবে পিএসের মানটা এই মান থেকে হয় 1 বেশি হবে সর্বোচ্চ, নয় 1 কম হবে, মানে এর ভিতরে যে কোনো কিছু একটা হবে আর কি। বাট মানে পিকেবি থেকে খুব বেশি ব্যবধান হবে না, সেটাই বুঝাইলো আর কি। এরপরে এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি, এগুলো একটু দেখতে পারো। এরপরে আমরা আসি, এখানে এত কিছু দেখতে পারো না, বেশ কিছু এখানে পেজ পড়তে পারো না। আমরা একটু বাফার রেঞ্জে যাই। হ্যাঁ, বাফার রেঞ্জটা আসলে কি? এখানে বাফার রেঞ্জ বাফার দ্রবণের উপাদানদ্বয়ের মোলার ঘনমাত্রার অনুপাতের উপর নির্ভর করে। হেডারসন সমীকরণের অম্লীয় বাফারের বেলায় আমার লবণ বাই অম্ল এর অনুপাত হচ্ছে 10 গুণ, এর অনুপাত 10 গুণ অথবা এর অনুপাত 10 গুণ মানে হচ্ছে 0.1 গুণ পরিমাপের মধ্যে থাকলে তবেই বাফার ক্ষমতা কার্যকর থাকবে। তাহলে কত গুণ বা কত অনুপাত কত হলে এটার কার্যক্রম ক্ষমতা থাকবে, এটা মাথায় রাখতে হবে। এরপর এখানে পিএসের একটা ডাটা দিয়েছে, সেটা একটু দেখতে হবে। এর পিকে এর মান ±1, মানে পিএসের মানটা পিকে এর মান থেকে পিকে এর সাথে সর্বোচ্চ +1 বেশি হয় বা সর্বনিম্ন 1 কম হয়। এই কথাগুলো এখানে বলেছে, জাস্ট একটু রিডিং পড়ে নিতে হবে। এরপর অনেকগুলো ম্যাথ এখানে দিয়েছে, ম্যাথগুলো একটু দেখবে এমসিকিউর জন্য, কারণ ছোটো আকারে এমসিকিউগুলোর জন্য এখানে যেতেই পারে। এগুলো সিকিউর জন্য বড় বড় কোশ্চেন। এরপরে আমরা যাব, দেখো আমি যে ছোটো ছোটো বক্সের যে এমসিকিউগুলোর কথা বারবারই বলি, দেখো এমসিকিউ করতে করতে দেখো এটা কিন্তু 33 নম্বর এমসিকিউ। হ্যাঁ, এরপর আসো মানুষের রক্তের পিএইচ। রক্ত একটি উৎকৃষ্ট বাফার দ্রবণ, অবশ্যই বাফার দ্রবণ, এবং স্বাভাবিক অবস্থায় রক্তের পিএইচ হচ্ছে 7.4 এবং এটা রেঞ্জ একটু আগে আমি বলে এসেছি যে 7.35 থেকে 7.45। রক্তের সামান্য ক্ষারীয় প্রকৃতির, মানে স্বাদ তো হচ্ছে নিরপেক্ষ, স্বাদ থেকে একটু বেশি, এই জন্য বলছে সামান্য ক্ষারীয় প্রকৃতির আর কি। এরপরে বলছে যে রক্তের স্বাভাবিক পিএইচ 0.1 পিএস ইউনিট পরিবর্তন সীমার মধ্যে থাকলে রক্ত দ্বারা অক্সিজেন পরিবহন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তবে পিএইচ কোনো কারণে যদি 0.1 বেশি বা 0.1 কম হলে এটা স্বাভাবিক ধরে নেওয়া হয়, কিন্তু যদি 0.5 এর বেশি পরিবর্তিত হয়, মানে এর থেকে কম হয়, বা 0.5 যদি আমাদের হচ্ছে 7.4 যদি এই 7.4 থেকেও যদি আরও 0.5 যদি আরও বেশি হয়, অথবা 0.5 যদি আরও কমে যায়, 0.5 বেশি হওয়া মানে 7.9 হয়ে যাওয়া, আর 0.5 কমে যাওয়া মানে হচ্ছে যে 6.9 হয়ে যাওয়া, ঠিক না? 6.9 হয়ে যাওয়া মানে আমার রক্তটা অ্যাসিডি হয়ে গেছে, আর 0.5 বাড়া মানে হচ্ছে 7.9, অর্থাৎ একটু বেশি ক্ষারীয় হয়ে গেছে। তো দুইটাই অবস্থায় আমার জীবনের জন্য সংকটাপূর্ণ, মনে রাখতে হবে। তো কতর মধ্যে থাকা ভালো? 7 থেকে 7.8 এর ভিতরে থাকা ভালো। রক্তের পিএইচ যদি 7.45 এর বেশি হয়, তখন চিকিৎসা বিজ্ঞানে একে কী বলা হয়? অ্যালকালাসিস। এটা মনে রাখতে হবে, কখন অ্যালকালাসিস হবে আর কখন হচ্ছে যে অ্যাডিসোসিস হবে। অ্যাডিসোসিস হবে যদি 7.0 যদি কম হয়, ঠিক আছে, তখন চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় অ্যাসিডোসিস, মানে অ্যাসিডি অবস্থায় চলে গেছে আর কি। তো অ্যাসিডোসিসের কারণে ক্রমশ দুর্বল হয়ে রোগীর চেতনা, মানে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, দীর্ঘকালীন চেতনা বা কোমা অবস্থায় চলে যেতে থাকে। কিছু কিছু সময় দেখবে যে মানুষ অজ্ঞান হয়ে শুয়ে আছে, তেল মালিশ করলে এটা আবার রিব্যাক করে, বা এটাকে লেবু খাওয়ায়, কী খাওয়ায় না, তো সেই অবস্থা আর কি। তো কিন্তু যদি বেশি আমার ফল করে পিএইচটা, তাহলে আসলে সে কোমায় চলে যাবে, তার চেতনা অবস্থা আসার জন্য বাইরে রেখে কোনো কাজ হবে না, হাসপাতালে নিতে হবে, তাও ঝুঁকিপূর্ণ থেকে যায় আর কি। মানুষের রক্তের পিএসের নিয়ন্ত্রণ 3 ভাবে। মানুষের রক্তের পিএস রক্তের যে বাফার থাকে বা পিএস থাকে, সেটা 3 ভাবে নিয়ন্ত্রণ করা যায়। রক্তে বাইকার্বনেট বাফারের মাধ্যমে, আন্তঃকোষীয় ফসফেট বাফারের মাধ্যমে, প্রোটিন বাফারের মাধ্যমে, এবং সবচেয়ে বেশি প্রচলিত বা সবচেয়ে বেশি যেটা হয়
সংগঠিত হয়, সেটা হলো রক্তে বাইকার্বনেট ব্যাপারটা। এবং এখানে এই সিস্টেমগুলো একটা একটা করে ব্যাখ্যা করার চেষ্টা তারা করেছে। এখানে আমাদের ফসফেটিক অ্যাসিড যেটা রয়েছে তার হচ্ছে কে এর মান বা পিকে এর মান দিয়ে দিয়েছে, বা রক্তের বাইকার্বনেট ফসফেটিক সিস্টেমের ক্ষেত্রে আমার পিকে এর মানটা কত 6.1, এটা মনে রাখতে হবে। সেই ক্ষেত্রে আমার কারা কারা ফসফেট রূপে বাফারের ফসফেট রূপে থাকতেছে এটা মনে রাখতে হবে। এবং এখানে দেখো, এক্ষেত্রে রক্তের প্লাজমা তরলে বাইকার্বনেট আয়ন অর্থাৎ SCO3 নেগেটিভ আয়ন এর ঘনমাত্রা হলো কত 24 মিলিমোল পার লিটার, ঠিক আছে। এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আংশিক চাপ কত, সেই ক্ষেত্রে হচ্ছে যে 40 মিলিমিটার মার্কারি। তো এই যে ডাটাগুলো আমি কালো দিয়ে লিখে রাখছি, দাগে রাখছি, সেগুলো একটু শিখতে হবে। নাও আসো কৃষি উৎপাদনে পিএস, আমরা তো এটাকে মানব জীবন বা রক্তে দেখলাম। কৃষি উৎপাদনে পিএসের গুরুত্ব সেটা তার বলতে হবে না। মাটির যদি পিএস যদি বেড়ে যায় কমে যায় সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কৃষির উৎপাদন কমে যাবে, ঠিক না? তো উর্বর জমির অত্যানুকূল যে পিএসের যে পরিসর সেটা হলো 6 থেকে 7, ঠিক আছে। চুনের ফানি এবং চুনের সংকেত লিখে রাখছি উপরে, এটা কিছু না। মাটিতে চুন এবং ডলোমাইট এর গুঁড়া দেওয়ার পর ওই মাটির পিএস বৃদ্ধি পায়। অর্থাৎ তোমার যখন দেখতেছো যে তোমার একটা মাটির পিএসটা কমে গেছে, পিএসটা বাড়াতে হবে, তাহলে সেই ক্ষেত্রে যেমন এটা কোন জায়গায় হয়, লালমনিরহাটে লেখা হয় পিএসটা কমে যায়, ফল করে, তাহলে আমাকে কী করতে হবে, পিএস কমে গেছে মানে এটা অম্লীয় হয়ে গেছে। একটা মাটির পিএস কমে গেছে মানে এটা অম্লীয় হয়ে গেছে, আমার এটা পিএস বাড়াতে হবে। এখন কীভাবে বাড়াবো, অবশ্যই ক্ষারীয় দ্রবণ মিশিয়ে আমাকে কী করতে হবে, পিএসটা বাড়াতে হবে। তো চুন একটি ক্ষারীয় দ্রবণ বা ডলোমাইট এটা ক্ষারীয় দ্রবণ। যখন আমি ওই অ্যাসিডীয় বা ওই কম পিএসের যখন মাটিতে আমি যখন এই ক্ষারীয় দ্রবণগুলো বা হচ্ছে পদার্থগুলো যখন মিক্সার করব, তখন ওই মাটির পিএসটা বৃদ্ধি পাবে বলতে ক্ষারী হয়ে যাবে এমন না, এমন একটা রেঞ্জে আসবে যেটা হচ্ছে যে আমার উৎপাদনের জন্য ভালো আর কি। মাটির অণুজীব বৃদ্ধির সহায়ক পিএস, মানে আমাদের যেগুলো ভালো আর কি, ভালো অণুজীব সবগুলো তার ক্ষতিকর না, সেটার পিএস হচ্ছে 6.6 থেকে 7.3। বিভিন্ন অণুজীব মাটির উর্বরতা বৃদ্ধির উপাদান, যেমন নাইট্রোজেন, সালফার এবং ফসফেট মৌল যোগান দেয়। অণুজীবগুলো নিজেরা যোগান দেয়। তাহলে এটা যেগুলো আমাদের হচ্ছে যে একদম মাইক্রোমৌল বা ম্যাক্রোমৌল বলতে পারো। সুতরাং কৃষি জমিতে মাটির পিএসের বিস্তার কৃষিকাজের অবস্থান ভেদে বিভিন্ন অঞ্চলে 3 থেকে 9.5 এর মধ্যে রাখা হয়। তাহলে মনে রাখতে হবে 3 থেকে অঞ্চল ভেদে 3 থেকে 9 এর ভিতরে রাখা হয়। এখন একটা হচ্ছে আমরা পিএস বাড়াতে চাই, একটা হচ্ছে পিএস কমাতে চাই। অম্লীয় মাটির পিএস বাড়াতে, মানে একটা মাটি অম্লীয় হয়ে গেছে তার মানে তার পিএস হচ্ছে কম, এখন পিএস কী করতে হবে, বাড়াতে হবে। তো যদি আমি পিএস বাড়াতে চাই তাহলে কী ব্যবহার করব, চুন বা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম প্রভৃতির, মানে এগুলোর কার্বনেটগুলো ব্যবহার করবো আর কি, যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেট এগুলো। আর অপরদিকে যখন একটা বেশি ক্ষারীয় হয়ে যাবে, পিএস যখন বেশি হয়ে যাবে অর্থাৎ ক্ষারীয় হয়ে যাবে, তখন পিএস কমাতে হবে, ঠিক না? তার মানে তখন আমাকে অ্যাসিডীয় দ্রবণ ব্যবহার করতে হবে। বলছে কমাবার জন্য কী করতে হবে, নাইট্রেট সার দিতে হবে। যেমন নাইট্রেট সার বলতে পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট এবং ফসফেট সার, যেমন টিএসপি কী সার, টিএসপি হচ্ছে ফসফেট সার, বা এটাকে টিএসপির আমার হচ্ছে আরও একটা নাম আছে, সেটা হচ্ছে মনো ক্যালসিয়াম ফসফেট। এই যে আমার নামও দিয়েছে, সংকেতগুলো একটু শিখতে হবে। ও সুপার ফসফেট ইত্যাদি এগুলো ব্যবহার হয় পিএসটা কী করতে, কমাতে, মানে পিএস বেড়ে গেছে মানে ক্ষারীয় হয়ে গেছে, আমি এটাকে এখন পিএসটা কমাবো, বা হচ্ছে যেটা ক্ষারীয় থেকে আস্তে আস্তে নিরপেক্ষর দিকে বা আমার রেঞ্জের ভিতরে আমি আনবো। এখানে বেশ কথাগুলো এখানে বলা আছে, পুরো ডাটাটা মানে এই ইয়েটা পুরোটাই পড়তে হবে। এবার আসলে রাসায়নিক শিল্পে পিএসের আসলে গুরুত্ব কী, যেমন হচ্ছে চিনি কলে এখানে একটা কথা বলছে যে ইনভার্ট চিনি বা সুক্রোজ অণু আর্দ্র বিশ্লেষিত হয়ে ইনভার্ট চিনি বা সমমোলার গ্লুকোজ বা ফ্রুক্টোজে রূপান্তরিত, বা সুক্রোজের ইনভার্সন হচ্ছে যে তোমার ইনভার্সনের রোধ হয় আর কি, মানে যে চিনি যেটা আমরা কণা কণা দেখি সেটাতে এটা পরিণত হয়, সেখানে আমাদেরকে পিএস অবশ্যই বজায় রাখতে হয় আর কি। এরপর হচ্ছে টয়লেটিস উৎপাদনে পিএসের গুরুত্ব। এক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার প্রচ্ছাদনী এগুলো ব্যবহার করি, টয়লেটের হচ্ছে পরিষ্কার করতে ব্যবহার করি, টাইলস পরিষ্কার করতে, কাজ পরিষ্কার করতে, গাড়ির কাজ পরিষ্কার করতে অনেক প্রকার কেমিক্যাল আমরা ইউজ করি আর কি। এগুলোর পিএসটা একটু যে কোনো সহায়ক বই থেকে একটু জানার চেষ্টা করবা, সবগুলো তার বইতে হয়তো নাও পাইতে পারো, বা অন্য যে কোনো বইতে হয়তো আছে। বয়স্ক লোকের ত্বকের পিএসের সাধারণত ত্বকের পিএস হচ্ছে 4 থেকে 5.5, এটা পরীক্ষায় আসে, এই পরিসরের ভিতর থাকে। এবং 2 থেকে 1 মাসের শিশুর কোমল ত্বকের পিএসটা কত হয়, 6.5 থেকে 5.5।
ঠিক না? তার মানে বয়স্ক থেকে ওটা বেশি, মানে একটু অ্যাসিডি আবরণপূর্ণ হয়। এরপর দেখো কাপড় কাচার সাবান, ডিটারজেন্ট, বাসনপত্র ধোয়ার সাবানে অধিক ক্ষার থাকে। এদের দ্রবণে পিএস এর মানটা কত হয়? 11 থেকে 13 হয়ে থাকে। এরপর ত্বকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করতে ত্বকের যে পিএসটা সেটা হচ্ছে আসলে 4 থেকে, একটু আগে দেখে আসছে 4 থেকে 5.5 হতে হয়। এক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট পড়বা কোন বইতে? দ্বিতীয় পত্রের 5ম অধ্যায় হতে পড়বা। অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ যেমন ভিটামিন এ, সি, ই এবং সবুজ চা পান কার্যকরী ভূমিকা রাখে। তাহলে আমার যখন ব্যাকটেরিয়ার আক্রমণ যখন আমার ত্বকে ঘটবে, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে আমি এদেরকে এই অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করব। কি যেমন ভিটামিন এ, সি, ই এগুলো বা চা পাতা এগুলো বেশি করে খাবো। গোসল করার সাবানের পিএইচ এত রাখা হয়, শ্যাম্পুতে এত পিএইচ, ফেস ওয়াশে সবগুলোই, আমি দাগানে মানে গুরুত্বপূর্ণ না এমন না, এটা সবগুলোই গুরুত্বপূর্ণ। দেখো আমি এতই গুরুত্বপূর্ণ যে এগুলো একদম সেকেন্ড ব্যাগে ডি রেখেছি, যে প্রতিটা টুথপেস্টের পিএইচ কত, ফেস ওয়াশের পিএইচ কত, আমরা যে শ্যাম্পু ব্যবহার করি শ্যাম্পুর পিএইচ কত, এখানে 5টাই শিখতে হবে, গুরুত্বপূর্ণ। এরপর দেখো ওষুধ সেবনে পিএইচের গুরুত্ব, এটা একেবারে পুরো এটা পুরোটা পড়তে হবে, ঠিক আছে? কীরকম? যেখানে বলছে দেখো মানুষের শরীরে প্রতিটা তন্ত্রের সার্বিতীয় বিভিন্ন বিক্রিয়াগুলো এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং প্রতিটি তন্ত্রের সুনির্দিষ্ট পিএইচ থাকে। যেমন চোখের পানির পিএইচ কত, আমাদের যে লালা বা স্যালিভার যে ইয়েটা আছে ওটার পিএইচটা কত, মাতৃদুধের পিএইচ কত, প্রস্রাবের পিএইচ কত, রক্তের পিএইচ কত, মুখগহ্বর বা পাকস্থলীর যে ওটার পিএইচ কত, এইভাবে প্রতিটা ক্ষুদ্রান্তের পিত্তরসের ক্ষারীয় পিএইচ কত, যদিও এটা জুলজি বইতে এটা আরও বেশি করে আছে। তো এখানে প্রতিটার পিএইচ আমাদেরকে একদম বারবার তটস্থ রাখতে হবে। আমি বারবারই বলতেছি, একটা নাম দিয়ে বলবো এর পিএইচ কত, এরকম একটা এমসিকিউ পরীক্ষায় আসে। পাকস্থলীর পিএইচও দিয়েছে 1.5 থেকে 3.5, এটা দেখো অপর পেজে চলে গেছে, একটু গুরুত্ব সহকারে দেখবা। অ্যান্টিসেপটিক মাউথওয়াশ ব্যবহৃত হয় যার পিএইচ হচ্ছে 5.5, এটাও গুরুত্বপূর্ণ। এরপর দেখো বড় শক্তির নিত্যতার সূত্রটা মুখস্থ করবা। তাপের শোষণ বা বর্জনের উপর ভিত্তি করে রাসায়নিক পরিবর্তনকে দুভাগে ভাগ করে, একটা হচ্ছে তাপ আর একটা তাপ উৎপাদী। এই বিক্রিয়াগুলো হচ্ছে ডেলএসের মানগুলো একটু শিখে রাখতে হবে বা মনে রাখতে হবে। এরপরে দেখো আমাদের ডেলএসের কিছু সূত্র এখানে দিয়েছে, এই সূত্রগুলো কোনটা দ্বারা কী বুঝে সেটা একটু দেখবা। বাকিগুলো এত গুরুত্বপূর্ণ না বললে ভুল হবে। এখানে দেখো বিভিন্ন প্রকার তাপ আছে, বিক্রিয়া তাপ কাকে বলে, এরপর হচ্ছে পরিবর্তন তাপ কি, গলন তাপ কি, বাষ্পীয় তাপ কি, প্রতিটা তাপ যত প্রকার তাপ আছে সবগুলোর সংজ্ঞা শেখার চেষ্টা করবা বা ভিতরের অংশগুলো একটু পড়বা। তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ, একেবারে মুখস্থ। সব তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের প্রায় সমান এবং তার গড় হচ্ছে যে -57.34 কিলোজুল। ব্যতিক্রম এখানে কিছু দেওয়া আছে, যেমন এদের হচ্ছে যে প্রশমন তাপ হচ্ছে মাইনাস এত থেকে 2.2 কিলোজুল হ্রাস পেয়ে এটা -55.14 হয়ে যায়, ঠিক আছে? এবং আরও একটা ব্যতিক্রম মনে আছে যেরকম, এবং এদের পিএস বা প্রশমন তাপটা হচ্ছে যে এত থেকে হওয়ার কথা -57.34, কিন্তু একটু আগে আমরা দেখলাম যে 2.2 ওটা হ্রাস পাইছে, আর এখানে হচ্ছে যে কত 11.26 বৃদ্ধি পেয়ে -68 হয়েছে। তাহলে কার প্রশমন তাপ কত একদম তটস্থ রাখতে হবে। এখানেও বেশ কয়েকটা একদম বক্স আকারে দিয়েছে, এটা একদম মুখস্থ চেষ্টা করবো এটা টেবিলের সামনেও লিখে রাখার, বিশেষ করে প্রথম 3-4টা না, সবগুলোই পড়তে হবে এখানে। এরপর আছে বন্ধন শক্তির সংজ্ঞা, এক মোল অণুর দুটি পরমাণুর মধ্যস্থ একই, এখানে হ্যানত্যান কথা বলছে। বন্ধন শক্তির গুরুত্ব বলছে, গুরুত্ব এখানে দুইটাই শিখবা। এরপর বন্ধন শক্তির সাহায্যে বিক্রিয়া তাপ নির্ণয় করা যায়। ওকে, এখানে তেমন কিছু নেই, বন্ধন শক্তিগুলো একটু এমসিকিউর জন্য শিখে রাখতে পারো। এরপরে যদি যাই, ল্যাবিশি ও হ্যাসের সূত্র এখানে রয়েছে। হ্যাসের সূত্রটা একটু এমসিকিউ এই সৃজনশীলে কয়েকজনে শিখবে, ল্যাবিশি ও লাসের সূত্র, এটা হচ্ছে হ্যাসের সূত্র, ঠিক আছে? সূত্রগুলো একটু দেখবা। এরপর হচ্ছে হ্যাসের সূত্রের প্রয়োগ কথায় কথায় করা হয়, এটা যে কোনো সহায়ক বই থেকে একটু দেখবা। হ্যাসের সূত্রের প্রয়োগ কথায় কথায় করা হয়, একটু দেখবে। এখানে হয়তো এক ক খ দিয়ে একটু তারা লেখার চেষ্টা করছে, ভিতরে একটু পাবো। এরপরে ক্যালোরিমিতির পদ্ধতি, অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয় করা হয়। এটা পরীক্ষায় আসে যে অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয় করা হয় কোন পদ্ধতিতে, এটা হচ্ছে ক্যালোরিমিতি। হ্যাঁ, এখানে লাইনটাই এমসিকিউ। তো আজকে এই পর্যন্ত, এবং দেখো শেষ পর্যন্ত আমরা দেখো 45টা এমসিকিউ যে প্রথম থেকে বলো তার 45টা এমসিকিউ আসলে পড়া হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই থাকলো, এবং একই সাথে কেমিক্যাল চেঞ্জের হচ্ছে আমরা পাঠ্যবই থেকেও দাগিয়ে দিলাম।
তো একটু ভালো করে দাগিয়ে পড়তে থাকবা।